সত্যি ওর এক্সাম চলছে ভাইয়া, মিথ্যা বলেনি মেয়েটা। সন্ধ্যায় ভিডিও কলে দেখবে আংটি বদল, বিয়ের 3 দিন আগে আসবে প্রমিস করেছে আমাকে। একটু যেন স্বস্তি পেল শামিন। একটার পর একটা দুশ্চিন্তা নিয়ে থাকা যাচ্ছিল না। এই সেহাকে নিয়ে তার 3 মামার দুশ্চিন্তা একটু বেশি, কারণ মেয়েটা আলাদা, ভীষণ চাপা। ইনশিরাহর ঘরে এসে হতভম্ব প্রেরণা। মা মেয়েতে আবার লেগে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রেরণার কি করা উচিত সে বুঝতে পারছে না। ইনশিরাহর জন্য পরি নিজে পছন্দ করে একটি পার্টি শাড়ি কিনেছে এঙ্গেজমেন্ট উপলক্ষে। আলো শপিংয়ের দায়িত্ব পরীকে দিয়েছিল। ও যথেষ্ট আধুনিক বউদের মধ্যে, ফ্যাশন সেন্স ভালো। ব্ল্যাক কালার শিফন জর্জেট শাড়ি, উপরে হালকা সিকোয়েন্সের কাজ, সাথে ফুল স্লিভ ব্লাউজ। আলো কল্পনায় মেয়েকে দেখেও নিয়েছে মন ভরে এই শাড়িটাতে। ইনশিরাহর উচ্চতা কিংবা শারীরিক গঠনে ভীষণ লাস্যময়ী, হলিউডের কোনো হিরোইন লাগে তাকে। তাকে কখনোই আর 5 জন বাঙালি রূপবতী নারীর মতো লাগে না শাড়িতে, বরং একটু বেশি আকর্ষণীয় লাগে। শাড়ির সাথে পরার জন্যে আলো তার আলমারি থেকে ডায়মন্ডের একটা লকেট বের করেছে একজোড়া দুল। এই সাজেই মেয়ের হয়ে যাবে। কিন্তু আলোর ইচ্ছেতে বরাবরের মতো পানি ঢাললো ইনশিরাহ। তার সাফ কথা, এসব শাড়িটারি গহনা সে পরবে না। বাগদানের সময় সে তার পোশাক পরে থাকবে। রাগ ওঠাতে চেয়েও ওঠায় না আলো। প্রেরণার সামনে ঝগড়া হোক মেয়ের সাথে সে চায় না। ইনায়া একপাশে শুকনো মুখে দাঁড়িয়ে আছে। আপু এত জেদি কেন সে সেটাই বুঝতে পারে না। আলো হুট করে রেগে গিয়ে মেয়েকে বলল, তোর পাপার শুট এনে দিই, তবে সেটা পর। ইনশিরাহ চুপ করে আছে। প্রেরণা কিছুক্ষণ মা মেয়েকে দেখে আলোকে বলল, আন্টি আপনি যান, ওকে আমি শাড়ি পরিয়ে নিয়ে আসছি। কথাটা অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলল প্রেরণা। আলো চুপচাপ বেরিয়ে গেলে প্রেরণার শাড়িটা নিয়ে ইনশিরাহর মুখোমুখি বসল। ইনশিরাহ নম্র স্বরে বলতে থাকলো, আপু আমি পরবো না, প্লিজ। কেন পরবে না? আমি বলেছি আমি এমনই থাকবো, আমাকে এভাবেই গ্রহণ করতে হবে সবার। প্রেরণা হাসলো। কিছুক্ষণ ইনশিরাহর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তো এসপি তো জানেই তুমি কেমন। সে কি জানে না তুমি কোন পোশাক পছন্দ করো? তোমাকে চেনে জানে, সবটা জেনেই তো তোমাকে গ্রহণ করেছে। কিন্তু ইনশিরাত, এটা তো একটা অনুষ্ঠান, এখানের কিছু ড্রেস কোড রয়েছে। আজ বাঙালি তুমি এই পোশাকে আংটি বদল করলে সেটা বেমানান হয় না বলো? আমরা সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরেছি। দেখো, ইভেন বিয়ে শাদীর সাথে সংযুক্ত একটি অনুষ্ঠান বলে ভিআইপি গেস্টরা ট্র্যাডিশনাল কোটি, পাঞ্জাবি শাড়ি, সালোয়ার স্যুট পরেছে। ইনশিরাহ চুপ করে থাকে, আর চোখে একবার শাড়িটার দিকে তাকায়। পর মুহূর্তেই নাক চোখ কুঁচকে ফেলে। সে মরা মাছের মতোই থাকবে। প্রেরণা মানল না। এক প্রকার জোর করে ইনশিরাহকে শাড়িটা পরিয়ে দিতে দিতে বলল, চুপ, আজ আর বিয়ের কটা দিন, এই কদিন একটু সামাজিকতা খাতিরে ট্র্যাডিশনটা মেনটেন করো। তোমার বর যেহেতু সবটা দেখে শুনেই বিয়ে করেছে তোমাকে, বিয়ের পরে সব পোশাক আরামসে পরবে না। ইনশিরাহ একেবারেই চুপ হয়ে যায়। খুব মেজাজ খারাপ হচ্ছে যদিও। প্রেরণা সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয় ইনশিরাহকে। শাড়ি পরানোই অত্যন্ত দক্ষ প্রেরণা। ইনশিরাহকে সাজিয়েও দিল। ইনশিরাহ কোনো প্রসাধনী ছোঁয়াতে দেয়নি যদিও। লকেট আর দুলটা পড়েছে শুধু। প্রেরণা এতেই মুগ্ধ হয়। বলে, আরামসে পরবে না হয়? ট্রাস্ট মি শি। আমার আরেকটা ভাই থাকলে এসপিকে আমি কিছুতেই নিয়ে যেতে দিতাম না তোমাকে। ইনশিরাহ ম্লান হাসল। প্রেরণা ইনশিরাহকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। বলে, দেখো। মলিন মুখ তুলে ইনশিরাহ তাকালো নিজের প্রতিবিম্বের দিকে। দেখতে পেল একজন অতি রূপবতী মায়া উদাস তরুণীকে, একটা ঠান্ডা মরা মাছকে। ইহান এসে শান্তি নীড়ে পা রেখেছে মাত্র।
অতিথিদের সম্ভাষণ জানিয়ে ত্রস্ত পায়ে হেঁটে সোজা দোতলায় উঠল সে। প্রথমে একটু বিশ্রাম, তারপর ফ্রেশন আপ হয়ে নিচে যাবে বলে পরিকল্পনা তার। সব কিছু দ্রুত করতে হবে। মঈনরা রওনা দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। দোতলার লিভিং রুম পেরিয়ে ইহান যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল তখন শুনল দৃপ্তের ঘরের ভেতর বাচ্চাদের কণ্ঠস্বর। কেউ কাউকে অর্ডার করছিল। কথা শুনে এমনটাই মনে হচ্ছে। ইহান ওখানেই থামল। কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখে শুদ্ধ কম্পিউটারে গেমস খেলতে খেলতে প্রোগ্রামকে ইনস্ট্রাকশন দিচ্ছে। Oh, right. Now go left. ইহান কামরার ভিতরে প্রবেশ করলো। ইহানের আওয়াজ পেয়ে শুদ্ধ ঘুরে তাকালো। দুজনের দিকে কিছু মুহূর্ত অবাক চোখে তাকিয়ে থেকে দুজনে একই সাথে মিষ্টি করে হাসলো। আবার একই সাথে বলল হ্যালো। আবার একই সাথে বলে ফেলাই একই সাথে দুজন লজ্জা পেয়ে হেসে উঠে আবার একই সাথে বলে উঠল। হাউ আর ইউ? শুদ্ধ হাসছে ইহানও। ইহান ছোট বাচ্চাটাকে বলল, তুমি আর আমি একই ব্যানার শিখেছি শুদ্ধ, তাই সব কিছু মিলে যাচ্ছে। শুদ্ধ হাসি থামিয়ে তাকিয়ে আছে। এই কথাটার মানে ধরতে পারল না সে। এটা একটু জটিল কথা তার কাছে। ইহান গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। শুদ্ধ এতেও লজ্জা পেয়েছে। এভাবে কোনো আঙ্কেল তাকে কোলে তোলে না। এই আঙ্কেলটাকে ভীষণ ভালো লাগে শুদ্ধর, তবে মামার পরে। ইহান কিছুক্ষণ মুগ্ধ হয়ে স্নিগ্ধ বাচ্চাটাকে দেখল। শুদ্ধর কপালে কপাল ঠেকিয়ে আদর দিয়ে বলল, টেল মি ফার্স্ট বাচ্চা, হাউ আর ইউ? I'm fine. চটপট উত্তর শুদ্ধর। আবার বলল, And you? বেশি ফাইন। শুদ্ধ আবারও হেসে দিল। কি অদ্ভুত সুন্দর বাচ্চাটার হাসি। ইহান খেয়াল করেছে প্রেরণা আর শুদ্ধের হাসি একেবারেই একরকম, ভয়ঙ্কর সুন্দর। ইহান হুট করে আশেপাশে তাকিয়ে শুদ্ধকে বলল, তোমার মাম্মা আসেনি? বলেই ইহান মনে মনে ভাবল এটা বোকা প্রশ্ন। প্রেরণা এসেছে বলেই তো শুদ্ধ এখানে। শুদ্ধ সাথে সাথে উত্তর দিল, মাম্মাও এসেছে। কোথায় সে? ইশারা আন্টির কাছে। শুদ্ধ ইনসি রাহুর নামটা ঠিকঠাকভাবে বলতেই পারে না। তাকে ডাকে ইশারা আন্টি। মঈন এসেছে, সাথে এসেছে মঈনের পরিচিত বন্ধু পত্নীরা এবং এসেছে মঈনের কিছু কলিগ। এছাড়া মঈনের ব্যক্তি জীবনে কেউ নেই মঈনের এত বড় দিনের সাক্ষী হবার। আজ মির্জা বাড়ির হবু বর জামাই মঈন ফরাজি গোটা শান্তি নিরে উপস্থিত মানুষগুলোর চোখ আটকে দিচ্ছে। এক কথায় সুদর্শন গম্ভীর শ্যাম পুরুষটিকে গ্রে কালারের ফর্মাল স্যুটে দেখে প্রিন্স চার্মিংয়ের কথাই মাথায় আসছে সবার। প্রীতম আর মঈন যখন কথা বলছিল তখন সবাই ওদের দুজনকে দেখতেই ব্যস্ত ছিল। মঈনের পক্ষ থেকে আসা অতিথিদের শামিন, ইলহাম, ইসমাম আপ্যায়ন করতে ব্যস্ত। মঈনের দৃষ্টি তখন খুঁজছিল তার একমাত্র কাঙ্ক্ষিত ব্যক্তিকে। মঈনের একমাত্র কাঙ্ক্ষিত ব্যক্তি তখন চুপচাপ বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। তার ঘরে ইনায়া শাড়ি পরে রেডি হচ্ছে। ইনশিরাহুর বান্ধবীরা মেকআপ লাগাচ্ছে। সে চুপচাপ ওদের কাণ্ড কারখানা দেখছিল। তিথি এসে ইনশিরাহুকে ঝাঁকুনি দিয়ে বলে, একটু হাস। ইনশিরাহু ভান করে হাসলো। তিথি বলতে লাগলো, ও কি মেরে দেখলাম, তোর বরটাকে একেবারে প্রিন্স চার্মের মতো লাগছে। এ নিশ্চয়ই শত তরুণের হৃদয় ভেঙে তোকে বিয়ে করছে রেইজি। তোর সংসারে একটু কাজল পরিয়ে রাখিস। হালকা আপ্যায়নের পরে আংটি বদলটা সেরে নিতে যাচ্ছে সবাই। তারপর মেইন কোর্স দেওয়া হবে অতিথিদের। শামিন আর মঈন এক স্থানে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করছে। এদেরকে দেখলে কেউই বিশ্বাস করতে চাইবে না এরা জামাই শ্বশুর হতে চলেছে। মঈনের সাথে শামিন ভীষণ মন খোলা, তেমনি মঈনও এটা সবাই জানে। যারা তাদের জানে, ইহান রেডি হয়ে নিচে নেমে এসে তাদের দুজনের মাঝখানে অংশ নিল। দূর থেকে ইসমাম শামিন আর মঈনকে চেয়ে চেয়ে দেখছিল। ইয়াসার মির্জা মনের মতন মেয়ে জামাই পেয়েছে, তাই তো এত খুশি। আর সে কি পেয়েছে? ইসমাম অদূরে সুটেড বুটেড প্রীতমের দিকে তাকায়। প্রীতমও হঠাৎ শ্বশুরের দিকে চায়।
জামাই শ্বশুর চোখাচোখি হলো। প্রীতম বোকা বোকা হাসলো। শ্বশুরকে দেখে তার নার্ভাসনেস বেড়ে যায়, তাই এমন বোকা শোকা হাসে যে হাসি দেখলে ইসমামের হুট করে রাগ ধরে যায়। প্রীতমকে মিচকে শয়তান মনে হয় প্রীতমের হাসি দেখলে। ইসমাম কপাল কুঁচকে ফেলে। ইনায়া তখন লাল শাড়ি সামলে লাফাতে লাফাতে নিস্তলায় নেমে আহ্লাদি হয়ে প্রীতমকে বলে, প্রীতম দেখো তো আমাকে কেমন লাগছে। প্রীতম দূরে দাঁড়িয়ে থাকা শ্বশুরের দিকে এক পলক তাকিয়ে তার ন্যাকা রানীকে অত্যন্ত ধীরে বলে, ওপাশে চলো, এখানে বসে ঠিকঠাক ভাবে দেখতে পারবো না তোমাকে, কেউ আমাকে দেখে ভস্ম করে দিচ্ছে। আংটি বদলের সময়ে ইনশিরাহুর ডাক পড়ল। ইনশিরাহুকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে প্রেরণা, তাদের পিছনে ইনশিরাহুর বান্ধবীরা। মঈন তখনও ইনশিরাহুকে দেখেনি, ওদিকে ফিরে ইহানের সাথে কথা বলছিল। লিভিং রুমে অতিথিদের মৃদু গুঞ্জন যখন থেমে গেল, ইনশিরাহুকে দেখে মঈন তৎক্ষণাৎ ঘুরে তাকালো। অতগুলো দৃষ্টি শুধুমাত্র ইনশিরাহুতে নিবদ্ধ, মুগ্ধতা প্রত্যেকের চোখে। মঈন নির্নিমেষ দেখছে ধীর পায়ে সিঁড়ি ভাঙতে থাকা ইনশিরাহুকে। একটা কালো শাড়িতে ইনশিরাহুকে মঈনের একটাই উপমা দিতে ইচ্ছে করছে, আর সেটা হলো ব্ল্যাক রোজ। পা মাথা দেখলো মঈন, দেখতেই থাকলো। সিঁড়ির ধাপ যেন শেষ হচ্ছে না। সবার দৃষ্টি ইনশিরাহুতে নিবদ্ধ থাকলেও ইহান কিছু সময় বোনকে দেখে ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে ইনশিরাহুর পাশের জনকে দেখে, যার মুখে লেপ্টে আছে অমায়িক স্নিগ্ধ হাসি। এই এতটুকুই যথেষ্ট ইহানের অবচেতন মনকে মুগ্ধ করতে। সে কয়েক পলক দেখে চোখ নামিয়ে নেয়, অতপর হাতের ফোনটা নিয়ে চলে যায় ওপাশে। ইনশিরাহু ধীরে ধীরে এগিয়ে যায় মঈনের দিকে। মঈন অপলক দেখছে মাথা নিচু করে তার দিকে এগিয়ে আসতে থাকা রমণীকে, টম বয়কে। ইনশিরাহুকে নিয়ে একদম মঈনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রেরণা আলোর কাছে গিয়ে দাঁড়ায়। মঈন আর ইনশিরাহু মুখোমুখি। হবু বর কোণের থেকে কারো নজর হটছিল না। মঈন সরাসরি ইনশিরাহুর চোখের দিকে তাকিয়ে একটা সরল হাসি উপহার দিল ইনশিরাহুকে। বিনিময়ে ইনশিরাহু অল্প হাসল। ইহান তখন ইরফানকে কল লাগিয়েছে, যে অধীর আগ্রহে বোনকে দেখবে বলে বসেছিল। আলো কল দিল আজান আয়াতের পরিবারকে, তাদের দুদিন দেরি হবে কানাডা থেকে আসতে। ইসমাম সেহা আর শান্তকে দিল কল। কাছের মানুষগুলো সশরীরে উপস্থিত নেই, কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেই। আলো প্রেরণাকে আস্তে ধীরে বলল, শাড়ির ব্যাপারে মানলো তোমার কথা? শুধুমাত্র বিয়ের কদিন এসব পড়বে বলেছে। কিছুক্ষণ চুপ থেকে আলো নিচু গলায় বলল, প্রণমীকে আনলে না কেন? কথাটা মিথ্যে আলো জানে। শামিন চুপচাপ দূরে দাঁড়িয়ে ইনশিরাহ আর মঈনকে দেখছিল, আর চেহারায় অস্বস্তির ছাপ। ইলহাম মির্জা অতিথিদের সাথে আবারও হবু দম্পতির পরিচয় করিয়ে দেয়। শুভ্রতা ভদ্রতা দেখিয়ে সবার সাথে হাই হ্যালো করে যাচ্ছে ইনশিরাহ, আর মঈন আর চোখে দেখছিল ইনশিরাহকে। আংটি এলো। পরি মঈনের জন্য কেনা আংটিটা নিয়ে এসে ইনশিরাহর হাতে ধরিয়ে দিল। মঈনও পকেট থেকে ইনশিরাহর জন্য কেনা আংটিটা বের করে। ওদের দুপাশে ইসমাম আর পরি দাঁড়িয়ে আছে। পরি মঈনকে বলল, পরিয়ে দাও। তারপর ঘুরে ইনশিরাহর দিকে তাকিয়ে বলল, হাত বাড়িয়ে দাও। ইনশিরাহ তার কাপা কাপা বা হাতটা বাড়িয়ে দেয় মঈনের দিকে। মঈন এক পলক ইনশিরাহর হাত দেখে, এক পলক দেখে ইনশিরাহর মুখ। ইরফান 100 কিলোমিটার দূরে বসে বোনকে দেখছিল বোনের নতুন জীবনের সূচনা লগ্ন। বাড়ির লোকজন এবং অতিথিরা যখন চুপচাপ আংটি বদলে মনোযোগ দিচ্ছে, তখন ইরফান তার স্বভাবসুলভ ফাজলামির সুরে বলে ওঠে, আরেকবার ভেবে নিলে ভালো হতো না? সবাই কিছুটা হতভম্ব ইরফানের এমন আচরণে। মঈন আর ইনশিরাহ চোখ বড় বড় করে ইহানের হাতে ফোনটার দিকে তাকায়। ইরফান হেসে ফেলে ইনশিরাহকে বলে, এসে তোকে না, মঈন ভাইয়াকে বলছিলাম আরেকটু ভেবে নিলে ভালো হতো না? হেসে ফেলল সবাই। প্রেরণা প্রীতম গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে শুধু। ইনশিরাহ চুপ করে রয় ইরফানের ফাজলামির কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে। মঈন মিটিমিটি হেসে কাল বিলম্ব না করে
ইনশিরাহর হাতের আঙ্গুলের ডগা ধরল। ইনশিরাহ দেখছে মুহূর্তেই তার অনামিকা দখল করে নিয়েছে একটি সুন্দর আংটি, থানার সেই খিটখিটে অফিসার মঈন ফরাজির আংটি। এবার পরি ইনশিরাহকে বলল মঈনকে আংটি পরিয়ে দিতে। ইনশিরাহর কেমন হাত কাঁপছে। ইসমাম বলল, দাও আম্মা। কোনো মতে মঈনকে আংটিটা পরিয়ে দিয়ে ইনশিরাহ হাত সরিয়ে নেয়। মঈন ইনশিরাহর এই অস্বস্তিটুকু উপভোগ করে। সে তাড়িয়ে তাড়িয়ে দেখে না কুচু স্পষ্টভাষী মেয়েটার চোখে মুখে কি নিদারুণ সংকোচ। একটা মেয়ে এই সংকোচটুকু এড়াতে পারে না, সে যতই স্রোতের বিপরীতে চলুক। আংটি বদল সম্পন্ন হয়। স্বামীনের তরফ থেকে ইলহাম মির্জা বিয়ের সম্ভাব্য দিন ঠিক করে জানিয়ে দেয়। এই খুশি খুশি আমেজে মুখটা শুকনো করে দাঁড়িয়ে আছে ইনশিরাহ। ইনায়া এবং ইনশিরাহর বান্ধবীরা এসে মঈন আর ইনশিরাহকে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তুলে নেয়। অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছে, আয়োজন ব্যাপক। পরি ইনায়াকে বলল ইনশিরাহ আর মঈনকে নিয়ে দোতলায় যেতে। হবু দম্পতির নিজেদের মধ্যে কত কথা থাকতে পারে। ইনায়া আগে নিচে ছুটে গিয়ে ইনশিরাহর ঘর গোছাতে শুরু করলো। ঘরটা পুরো এলোমেলো করে রেখে গিয়েছে ইনশিরাহর বান্ধবীগুলো। আলো ইনুকে দেখে অবাক হয়ে বলে, ঘর গোছাচ্ছিস কেন? তোকে না বলা হলো ইনশিরা আর মইনকে নিয়ে আসতে? আপু ভাইয়ার জন্যই তো ঘর গোছাচ্ছি। আলো একটা লম্বা ধমক দিয়ে বলল, ইনশিরার শোবার ঘর ঢুকবে মইন, এক চোর খাবি, যা পুল সাইডে নিয়ে যা। ইনায়া ছুটছে তো ছুটছে, তাকেই মানুষ পেয়েছে, একে ডেকে দাও, তাকে ধরে আনো, একে নিয়ে যাও। এই সেহাটা আসল সময়ে একেবারে গা ঢাকা দিয়েছে। ইনায়া মনে মনে খুব বকলো সেহাকে। হুট করে একটা হাতে টান অনুভব করলো ইনায়া। প্রীতম তাকে টেনে দোতলার বারান্দার আড়ালে নিয়ে গিয়েছে। ভীষণ চমকেছে ইনায়া। ধাতস্থ হবার সময় না দিয়ে প্রীতম দু গালে অগণিত চুমু খেয়ে বাতাসের বেগে চলে যায় সেখান থেকে। দীর্ঘ 15 দিনের বকেয়া চুমুগুলো খেয়ে নিল। শুদ্ধকে কোলে করে তৃপ্তির ঘর থেকে বেরোলো প্রেরণা। ছেলেটা খেলতে খেলতে ওখানেই ঘুমিয়ে গিয়েছে। রাত অনেক, একটু পরেই তারা বেরোবে। পথিমধ্যেই দেখা হলো ইহানের সাথে। প্রেরণা হেসে তাকে সালাম দিয়ে আসছি বলে সিঁড়ির কাছে যায়। ইহান চুপচাপ দাঁড়িয়ে থাকে প্রেরণার প্রস্থানের দিকে চেয়ে। দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার আগে পর্যন্ত ইহান তাকিয়ে থাকে। কেমন আছেন ভাইয়া? একাধিক পরিচিত কণ্ঠস্বর শুনে ইহান ঘুরে দাঁড়ায়। ইনশিরাহর বান্ধবীগুলো দল বানিয়ে দাঁড়িয়ে আছে। সবাই অমায়িক হাসি হাসছে ইহানকে দেখে। এই লোকটাকে দেখলে এমনিতেও সবার মুখ থেকে মিষ্টি ঝরে পড়ে। কেমন নম্র ভদ্র আচরণ করে। ইনায়া দূরে কোমরে হাত রেখে দাঁড়িয়ে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে আপুর বান্ধবীগুলোর দিকে। কেমন ঢং করে পাছা দুলিয়ে দুলিয়ে কথা বলে আর ভাব দেখাচ্ছে এখন যেন এরা অনেক ভদ্র। এরা যে এক একটা শাকচুন্নি তা ইনায়া জানে। ইহান ইনশিরাহর বান্ধবীদের সংক্ষেপে আলহামদুলিল্লাহ ভালো, তোমরা সবাই ভালো বলে চলে যায়। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইহানের হাঁটা দেখে সবাই। চোখ চকচক করছে। পাঞ্জাবির ওপর থেকে বাহুর ফুলে ফেপে থাকা পেশির দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। তুনা ইহানের থেকে দৃষ্টি সরিয়ে হাতের ফোনের দিকে তাকিয়ে সবাইকে বলে, আরে আসল কাজটাই করা হলো না এখনো। এই মিলিটারিকে দেখে খেয়ে বসে আছি। তাদের আসল কাজ হচ্ছে মঈন ইনশিরাহর যুগলবন্দি ছবি শাইমকে পাঠানো। তোনার সাথে শাইম সোশ্যাল মিডিয়া সাইটে এখনো সংযুক্ত। তোনা মঈন ইনশিরাহর ছবিটা শাইমকে পাঠিয়ে লিখে দেয়, মিস্টার অ্যান্ড মিসেস ফারাজি, কি সুন্দর না? শাইমকে আরো বেশি জ্বালাতে ইচ্ছে করছিল ওদের, তবে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করলো না। এতটুকু লিখে পাঠিয়ে দেয়। ছবিটা পাঠানোর 20 মিনিটের মাথায় শাইম ছবিটা দেখে। ফোনটা হাতে নিয়ে বড় করে দেখলো শাইম ছবিটা। ইনশিরাহকে দেখলো। ইনশিরাহ হাসছে কিনা সেটা দেখলো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে। পাশ থেকে ওর এক বন্ধু ফোনটা কেড়ে নিয়ে অফ করে বলে, এখন নাটক বন্ধ কর। ও হাসতেও কি আর কাঁদলেও কি তোর? পুল সাইডের সবগুলো বাতি নিভিয়ে দেয়।
আজ পূর্ণিমা, চাঁদের আলোয় ফকফকে পরিষ্কার লাগছে চারিপাশ। রূপালী আলোয় পুলের স্বচ্ছ পানি ঝকঝক করছে। ঠিক পাশেই সহস্র বেলের বিশাল টব ভীষণ রকমের সুবাস ছড়াচ্ছে। আলোড়িত হয়ে আছে আশপাশ। মঈন আর ইনশিরাহ পাশাপাশি বসে, মাঝখানে দুহাতের মতো দূরত্ব। ইনশিরাহ বসেছিল হাতের অনামিকায় চকচকে আংটিটার দিকে দৃষ্টি দিয়ে। মঈন আর চোখে বার কয়েক ইনশিরাহকে দেখে। দুপাশেই সমান নীরবতা বিরাজমান। এভাবেই 20 মিনিটের মতো কেটেছে। মুখে তালা লাগিয়ে থাকার প্রতিযোগিতায় মঈন ফরাচি তার হবু স্ত্রীর কাছে হার মেনে নিয়ে মুখ খুলল নিচে। বলল, রেজাল্ট কবে দেবে? কিছুদিন পরেই আই গেস। রোবটিক জবাব ইনশিরাহ। মঈন বলতে লাগলো, তারপর কি করতে চাচ্ছ? আই মিন ক্যারিয়ার? লেখাপড়া বরাবর বাধ্য হয়ে করেছি। আমার ফটোগ্রাফির শখ খুব। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি প্রফেশন হিসেবে নিতে চেয়েছিলাম, বাট মেন্টাল সাপোর্ট পাইনি দেখে শখ পর্যন্ত রেখেছি ওটাকে। আর ক্যারিয়ার, গ্র্যাজুয়েট হয়ে বাড়ির ব্যবসা দেখার কথা ভাবছি। বসে থাকতে যাচ্ছি না, আর্ন করতে চাই আমি। নিচু স্বরে বলতে লাগলো ইনশিরাহ। মঈন অবাক হয়ে ইনশিরাহকে দেখে। সে বেশ কয়েকবার ইনশিরাহকে ক্যামেরা নিয়ে দেখেছে, তবে খেয়াল করেনি অতটা। বলল, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি? কিছুক্ষণ চুপ থেকে মঈন বলে, শখটা বেশ ইউনিক লাগলো শোনা। তবে আম সরি ইনশিরা, পরিবার থেকে যে সাপোর্টটা পাওনি সেটা হাজব্যান্ডের কাছ থেকেও পাবে না তুমি। ব্যাড লাক। কারণ আমার চাকরিটাকে আমি বউকে নিয়ে আফ্রিকার জঙ্গলে তো করতে পারবো না, আর আমার বউকে আমি একা একা অত দূরে ছাড়বো না কখনো। এই ব্যাপারে আমি একটু বেশি রক্ষণশীল, তাই তোমাকে এটা শখ পর্যন্ত রাখতে হবে, প্রফেশন নয়। বলতে বলতে হাসলো মঈন। আবারও বলল, অ্যারেঞ্জ ম্যারেজে পুরুষ কত সরে ছেড়ে জানে না, তো ট্রাস্ট মি, তোমার সাথে যদি আমার লাভ ম্যারেজ হতো আমি তবুও তোমাকে একটা ব্যাপারে সাপোর্ট দিতে পারতাম না। ইনশিরাহ চুপ করে থাকে মঈনের মশকরা শুনে। মঈন বলল, দেখাও আমাকে তোমার ফটোগ্রাফি। খুবই শান্ত স্বরে অনুরোধের সুরে বলল মঈন। ইনশিরাহ চোখ তুলে তাকায়। জ্যোৎস্নার আলোয় কালো রঙের ঝকঝকে সিকোয়েন্সের কাজ করা শাড়ি পরিহিতা, ডাগর ডাগর চোখের খোলা চুলের মোহময়ী রমণীর অবাক দৃষ্টি সোজা আঘাত হানে মঈনের বক্ষপটে। সে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকে, আবারও বলে, কি হলো দেখাও। সত্যিই দেখবেন? অস্ফুটে শুধাই ইনশিরাহ। তোমার এলএম দেখবো। ইউনো, অ্যারেঞ্জ ম্যারেজে একে অপরের এলএম দেখে নেওয়াটা ইম্পর্টেন্ট। বাট আই এম সরি, এত ইউনিক গুণের অধিকারিণী তুমি ভাবছো কাবদমস্ত গুণহীন ব্যক্তি যার পড়াশোনা ছাড়া আর কিছুই জানা নেই। এটা একটা ডাহা মিথ্যে কথা। ইনশিরাহ জানে, এর কাছে ওর কাছে ইনশিরাহ শুনেছে মঈন অলরাউন্ডার। ইনশিরাহ কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়, তারপর ধীর পায়ে হেঁটে নিজের ঘর থেকে ল্যাপটপটা এনে মঈনকে দেখাতে লাগলো নিজের কিছু কাজ। মঈন অভিভূতের ন্যায় দেখছে সব কিছু, ভীষণ কৌতূহল দু চোখে। ইনশিরাহ কতদিন পরে নিজের কাজগুলোতে চোখ বুলিয়ে উত্তেজিত হয়ে পড়ল। নিজের ছকে বাঁধা আচরণ পাল্টে হঠাৎ কিশোরী মেয়েদের মতো বলে উঠল, মঈন, দিস ওয়ান লুক, এটা দিয়ে আমি আর্ন করেছিলাম প্রথম, পুরস্কারও পেয়েছিলাম। মঈন দেখলো না ছবিটা। মঈন দেখতে লাগলো ইনশিরাহকে। হুট করে ভীষণ খোশ মেজাজি লাগছে। ল্যাপটপ নিয়ে মঈনের অতি নিকটে বসে একটার পর একটা কাজ দেখিয়ে যাচ্ছে মঈনকে। মঈন চোখ নামিয়ে নেয়। ইনশিরাহ কী সব বলে চলেছে সেসব কিছু কানে ঢুকছে না তার। মঈন চাঁদের দিকে তাকিয়ে, ঠিক এমনই জলজল করছে ইনশিরাহ কথা বলার সময়। মঈনের চোখে চোখ পড়তেই হঠাৎ করেই কথা থামিয়ে ইনশিরাহ চুপ হয়ে যায়। আবার সেই চিরাচরিত গম্ভীর মুখ, ল্যাপটপ নিয়ে দূরে সরে বসে। মঈন আবারও চাঁদের দিকে তাকায়। তার চাঁদ আর ওই চাঁদের মধ্যে কোনো পার্থক্য নেই। কখনো পূর্ণিমা আনে, কখনো অমাবস্যা। ইনশিরাহ জড়সড় হয়ে বসে। মঈন ইনশিরাহকে গম্ভীর হয়ে বলে, চলো ওঠা যাক, সবে অপেক্ষা করছে। সামনে সামনে হাঁটছে মঈন, পেছনে ইনশিরাহ। দোতলার বারান্দা পেরুতেই শামিনের সাথে দেখা ওদের। মঈনকে দেখে শামিন চওড়া হাসল, তবে মেয়ের দিকে তাকালো না। মঈন ইনশিরাহকে নিচু স্বরে আসছে
বলেই হবু শ্বশুরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগোয়। ইনশিরাহ নিজের স্থানে চুপচাপ দাঁড়িয়ে তার পাপা আর মঈনকে দেখে, দেখতেই থাকে অপলক। অতিথিরা সবাই চলে গেলেন, বাড়ি ফাঁকা হলো। কিছু কাছের স্বজন থেকে গিয়েছে, তারা গেস্টরুম দখল করে শুয়ে পড়েছে। বাড়ির সবাই শুয়ে পড়েছে। ক্যাটারিং সার্ভিসের লোকজন সব গুছিয়ে নিয়েছে। ইলহাম মির্জা সেসব দেখভাল করে সদর দরজা বন্ধ করালে কাজের লোককে বলে। তখন রাত 12টা প্রায়। ইনশিরাহ সেই কখন শাড়ি খুলে তার আরামদায়ক পোশাকে নিজেকে আবৃত করেছে। খোলা চুলগুলো উঁচু করে এলোমেলো অবস্থায় একটা ক্লিপে আটকে রেখে ফোঁস শব্দে একটা নিঃশ্বাস ফেলে। তার মনে হচ্ছে তার মধ্যে আসলেই নারীর সহনশীল স্বভাবটা নেই। এই অল্পতেই তার বিরক্তি ধরে গিয়েছে। এই পোশাকে মোট 2 বার সে পরল শাড়ি, অথচ সবাই শখ করে পরে ঘন্টার পর ঘন্টা থাকে। তার মা চাচিরা তো সবাই শাড়িই পরে। এক এক করে সবার ঘরের বাতি যখন নিভে গেল, ইনশিরাহ গুছিয়ে বসলো তার ফোনটা নিয়ে। সেহাকে কল লাগায়। সেহা কলটা রিসিভ করে চুপ করে থাকে। ইনশিরাহ বলে, আমার ভালো লাগছে না সেহু, তুই আসবি না? আপুর কথায় মন বিগলিত হলো সেহার। নিশ্চুপ দুপাশে নাড়িয়ে বলল, আসবো। বোনের সাথে মনের জমানো সমস্ত গ্লানি উগড়ে দিয়ে ইনশিরাহ খানিকটা শান্ত হলো। সেহা ওপাশ থেকে নরম হয়ে বলল, আপু, ভাইয়া তোমার পছন্দ হয়েছে? ইনশিরাহ চুপ করে থাকে। সেহা বলতে লাগলো, পছন্দ নয়? এলোমেলো দৃষ্টি দিয়ে ইনশিরাহ একটা লম্বা শ্বাস ফেলে বলল, বিষয়টা পছন্দ অপছন্দের নয় সেহু। আমার মতো মেয়েকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা বা ধৈর্য শক্তি এই শতাব্দী পুরুষের নেই সম্ভবত। বিষয়টা সেখানে। তুই বুঝতে পারছিস আমি কি মিন করতে চাইছি? সেহা হাসলো, অসুস্থের মতন বলল, বাজে বকো না, রাখো তো। বিয়ে হলেই দেখবে আমার দুধে পুরো মাখামাখি অবস্থা। ইনশিরাহ প্রসঙ্গ পাল্টে বলল, তুই কেমন অসুস্থ হয়ে যাচ্ছিস সেহু? অসুখ করেছে তোর? দুপাশে মাথা নাড়ায় সেহা। ইনশিরাহ বলতে লাগলো, তুই হলি এই বাড়ির সব থেকে লক্ষ্মী মেয়ে। তুই আর তোকে সবার দরকার। ইনুটা তো ইনু। কথা শেষ করার আগেই ইনশিরাহর দরজায় টোকা পড়ে। তাড়াহুড়ো করে ইনশিরাহ ফোন কেটে উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখলো দরজার ওপাশে আলো দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি গম্ভীর, হাতে একটা প্লেট ঢাকনা দেওয়া। ইনশিরাহ কিছু বলার আগেই গম্ভীর হয়ে আলো বলে, দুপুরের পরে আর কিছু মুখে দাওনি, সরো। হাট এত করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, কষ্ট করে চিবিও। বিছানায় মায়ের মুখোমুখি চুপ হয়ে বসলো ইনশিরাহ। আলো প্লেটে ভাত মাখাতে মাখাতে বলল, ভাত কি কিছু কমাবো? এরপর দুধ ভাত খাবে? কণ্ঠস্বর ভীষণ গম্ভীর আলোর। ইনশিরাহ বাচ্চা মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে অস্ফুটে বলল, আজ দুধ ভাত খাবো না। একটু থেমে আবারও বলল, আমার আসলে খিদেও নেই, তুমি খাইয়ে দিচ্ছ বলে খাচ্ছি। ধীরে ধীরে মেয়েকে খাইয়ে দিতে দিতে আলো ঠান্ডা গলায় বলল, জোরাজোরি করার ইচ্ছে নেই আর তোমাকে, কারণ তুমি তো তুমি ইনশিরা। আসলে বুকটা খুব পড়ে তবুও, কারণ তুমি যতই মাম্মা পাপার সম্পর্কে নিয়ে বিদ্রুপ করার দুঃসাহস দেখাও না কেন, সব কিছুর ঊর্ধ্বে তুমি আমাদের মেয়ে। তোমার কাছে আমাদের সম্পর্ক শুধু মানিয়ে নেওয়া হতে পারে, তবে আমাদের কাছে তুমি আমাদের দুজনের শুদ্ধ ভালোবাসায় জন্ম নেয়া এক অতি মূল্যবান রত্ন। জানো ঠিক কতটা ত্যাগ স্বীকার করে তোমার পাপা আমাকে জয় করেছে? জানো প্রতিদিন বাচ্চাদের মতন বায়না করতো তোমার পাপা আমার কাছে তার মেয়ে চাই বলে। ইনশিরাহর চোখ চাপিয়ে জল এলো। খাবারটা আর গিলতে পারছে না। আলো ঠান্ডা গলায় বলতে লাগলো, আমি বাড়াবাড়ি করতাম তোমার স্বাধীনতা নিয়ে। আমার আপত্তি ছিল তোমার স্বাধীনতা নিয়ে, কারণ তোমার এই উদ্ধতপূর্ণ আচরণ ভালো না খারাপ সেই প্রসঙ্গে যাব না, শুধু বলবো এমন আচরণ বারবার জীবনে সমস্যা সৃষ্টি করে। আমি নিজের জীবনে বহুবার প্রমাণ পেয়েছি। তাই আমি একজন বাঙালি মা হিসেবে তোমাকে এতটা স্বাধীনতা দিতে চাইনি। কিন্তু তোমার পাপা, তার ছিল তোমার প্রতি অগাধ বিশ্বাস ভরসা, বড় গলায় আমাকে শাসাতো। না, আমার মেয়ে আমাকে কষ্ট দিয়ে কিছু করতেই পারে না। আশেপাশে তাকিয়ে দেখো আসিয়া, যেখানে উঠতি বয়সে সব ছেলে মেয়েরা লিভ ইন রিলেশন নিয়ে ব্যস্ত, সেখানে আমার মেয়ের নৈতিকতা দেখো।
ওর কাজ দেখো, সমাজের প্রতি ওর কর্তব্য দেখো। ওর স্বাধীনতা নিয়ে একটু আপত্তি তুলবে না তুমি। তোমার স্বাধীনতার ব্যাপারে ঠিক এতটাই সাপোর্টিভ তোমার বাবা, যাকে তুমি নিজের অজান্তে বুঝিয়ে দিয়েছ সে তোমার স্বাধীনতার হস্তক্ষেপ করেছে। চুপটুপ করে জল পড়তে থাকলো ইনশিরাহর গাল বেয়ে। আলো মেয়েকে আর কথা না শুনিয়ে মুখ মুছিয়ে দিয়ে স্বামীনের ক্রেডিট কার্ডটা ইনশিরাহর হাতে ধরিয়ে দিয়ে বলে, কাল মইনের সাথে গিয়ে বিয়ের শপিংটা করবে। ছেলেটা ভালো, তোমাকে ভালো রাখবে। অবশ্য যদি তুমি ভালো থাকতে চাও। আমি জানি 6 বছর একটা দীর্ঘ সময়, আমি জানি। তবে তোমাকে বাকি জীবনের চিন্তাও করতে হবে। কাট কাট ভাবে কথাগুলো বলে আলো চলে যায় মেয়ের ঘর থেকে। ইনশিরাহ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হুট করে তার ফোনে টুংটাং আওয়াজ হয়। একটা মেসেজ এসেছে। ইনশিরাহ মেসেজটা দেখলো মঈন পাঠিয়েছে। কাল শপিংয়ে যেতে হবে, আমি ডিউটি শেষ করে তোমাকে রিসিভ করে নেব। ইনশিরাহ সময় দেখলো রাত 12:48। সে অবাক হলো, এই লোকটা কি ঘুমায় না নাকি? সে ছোট করে উত্তর পাঠিয়ে দেয়, জি ঠিক আছে। কানাডা থেকে আসছে আজান আয়াতের পরিবার। আজান আয়াত উভয়েই কানাডার একটি নামী সফটওয়্যার কোম্পানিতে চাকুরি করে। দুজনের অ্যাপার্টমেন্ট পাশাপাশি। আজান এবং আজানের স্ত্রী মারিয়ার দুটো 6 এবং 8 বছরের ছেলে রয়েছে। অন্যদিকে আয়াত ও তার স্ত্রী সোফিয়ার একটি 12 বছরের কন্যা রয়েছে। আয়াত কানাডায় পড়াশোনা করতে গিয়ে এক বিদেশিনীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে নিয়েছিল। এই নিয়ে বিশাল ঝামেলা হয়েছিল আলোর বাপের বাড়িতে। স্বামীন বহু কষ্টে শ্বশুর শাশুড়িকে মানিয়েছিল শ্যালকের বিয়েতে। দীর্ঘ 5 বছর পরে ভাইয়ের বউ দুজন দেশে আসছে। শেষ আতায়ুর আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এসে গিয়েছে সবাই। ভাইরা তো আসে যায়, তবে ওরা খুব কম আসে। আলোর ভাইয়ের বউদের নিয়ে আয়োজন প্রচুর। বাড়িতে মেহমান আসতে থাকে, যেতে থাকে। এত বড় বাড়ি অথচ ছোট মনে হয়। কিছুক্ষণ আগে জামিলের পরিবার এসে গিয়েছে। বিয়ে বাড়ি বেশ আমেজে উন্মাতাল সবাই। ঋতু শুকনো মুখে নিজের ঘরে চুপচাপ বসে আছে সকাল থেকে। সব সময় কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখা মহিলা আজ কাজেও হাত লাগায় না। সে খোলা জানালার দিকে চেয়ে থাকে। অফিস যাওয়ার আগে ইলহাম মির্জা স্ত্রীর মুখোমুখি গিয়ে বসলো। কিছুক্ষণ স্ত্রীর মলিন মুখের দিকে তাকিয়ে থেকে ইলহাম বলে, ওকে আনা হবে ঋতু, আমি নিজে প্রেয়ার দেব গিয়ে। ঋতু উদাস মুখ ঘুরিয়ে নিয়ে বলে, আমি কারোর আশার অপেক্ষায় নেই। বোনের বিয়ে খাওয়ার দরকার নেই ওর। ইলহাম ম্লান হেসে উঠে দাঁড়ায়। এদিকে মা ছেলেতে মান অভিমান, ওদিকে বাবা মেয়েতে মান অভিমান। কি যে হচ্ছে এই বাড়িতে। মির্জা বাড়িতে যাই হোক না কেন আহসান পরিবার হাসি খুশি। প্রণমী সকালে গুনগুন করে গান করেছে। প্রেরণার বুক থেকে বড় একটা বোঝা নেমে গিয়েছে। ধীরে ধীরে বোনটাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে হবে। 2 হাতে 10 কাজ সামলাতে হচ্ছে প্রেরণার। রেস্তোরাঁ, ক্যাটারিং এর বিজনেস, ভাইয়ের বিয়ের মধ্যম মানের একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে এবং ক্যাটারিং সার্ভিস তার নিজের কোম্পানি দেবে। প্রেরণার কোম্পানির নাম প্রেরণা ক্যাটারিং সার্ভিস। প্রীতম খুব ব্যস্ত তার কাজ নিয়ে। 2টো ক্লায়েন্টের ঝামেলা সামলে দিতে পারলে লাখ 3-এর একটা চেক পাওয়া যাবে। সামনে অনুষ্ঠান। শ্বশুরের গোমরা মুখটা কল্পনা করেই প্রীতমের গলা শুকিয়ে আসে। আর যাই হোক, এবারে সে শ্বশুরের কাছে ছোট হবে না, হবেই না। ঠিক সন্ধে নাগাদ ইনশিরাহ তৈরি হলো মঈনের মেসেজ পেয়ে। পাপার কার্ড আর পার্সটা নিয়ে নিচে নেমে মাম্মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আসছি মামা, মইন গেটের সামনে। আলো মেয়েকে দেখলো। আজ পারছি একটা আলখাল্লার মতো সাদা রঙের ঢোলা প্যান্ট আর একটা কালো টি শার্ট। গলায় কোনো মতে একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। একেবারেই উদ্ভট লাগছে। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে, এই মেয়ের কিচ্ছু হবার নেই আর। ঠিক নিজের জেদে অটল থাকে। আলো ভাবে সে তো এতটাও জেদি ছিল না। অন্তত কেউ কিছু বুঝিয়ে বললে সে বুঝতো। কিন্তু এই মেয়ে কার মতো হয়েছে? এই মেয়ে এমন হয়েছে কেন? এত 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 তেরা কেন? পাশাপাশি হাঁটছে দুজন। মঈন তেরচা নজরে ভবিষ্যৎ বধূর মুখটা দেখে নেয় কয়েকবার। ওরা মোড লাউঞ্জ থেকে কফি খেয়ে কেনাকাটার জন্যে বেরিয়েছে এই মাত্র। এখন রিভানার 11 তলার শাড়ির শোরুমে এসেছে। ইনশিরাহ জানে না সে কি করতে চলেছে। শপিংয়ের নেতৃত্ব মঈনই দিচ্ছে। তার পক্ষ থেকে সে নিশ্চুপ।
শুরুতেই তারা লেহেঙ্গা কুটির থেকে লেহেঙ্গার কিছু ইন্ডিয়ান কালেকশন দেখলো। লেহেঙ্গা দেখে ইনশিরাহুর জ্বর এসে গেল। মেয়েদের 20-30 কেজি ওজনের এই অদ্ভুত পোশাকটা তার অপছন্দের শীর্ষে। এই পোশাকটা রীতিমতো একটি অত্যাচার। এক কথায় এসব ঢংজাতীয় পোশাক। তার এখনই গা চুলকাতে শুরু করে অতি ভারী কাজ দেখে। মঈন ইনশিরাহুর অভিব্যক্তি বোঝে। মিষ্টি আন্টি তাকে এমনিও বলেছিল শাড়িই নিতে, তবে মঈন ভেবেছিল অন্যান্য মেয়েদের মতো এই পোশাকের দিকে ঝোঁক থাকবে ইনশিরাহর। তার এখানে সব এক্সক্লুসিভ কালেকশন, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রিম্পি আগরওয়ালের নিজস্ব কালেকশন। শাড়ির শোরুমের স্টাফ একটার পর একটা শাড়ি দেখিয়ে চলেছে। ইনশিরাহ একইভাবে নিশ্চুপ। মঈনের আগে কখনো মেয়েদের শপিং করেনি, তবুও সে সবগুলো শাড়ি ছুঁয়ে দেখছে, যেন সে খুব ভালো বোঝে শাড়ির ব্যাপারে, যেন সে প্রতি মাসে বউকে নিজে শাড়ি কিনে উপহার দেয়। সে প্রত্যেকটা শাড়িতে ইনশিরাহকে কল্পনা করে করে দেখছে, তবে বারবার চোখ আটকে যাচ্ছে কমলা রঙের শাড়িগুলোতে। ইনশিরাহকে বলল, কালার? ইনশিরাহ দুপাশে মাথা নেড়ে নিচু স্বরে বলল, এনি কালার। মঈন কি মনে করে একটা কমলা রঙের বেনারসির দিকে তাকালো। একেবারে গাঢ় কমলা, টকটকে কমলা। হাত বাড়িয়ে মঈন শাড়িটা ছুঁলো। মুহূর্তেই ইনশিরাহর শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে কমলার শাড়ি পরিহিতা মুখটা চোখের সামনে ভেসে ওঠে তার। ইনশিরাহর কাছে জানতে চায়, শাড়িটা কেমন, পছন্দ হয়েছে? ইনশিরাহ রোবটের মতো বলে, জি হয়েছে। তারা এসেছে মূলত আকদের শাড়ি আর শেরওয়ানি নিতে। এটা বড়দের পরিকল্পনা দুজনকে একসাথে কিছুক্ষণ রাখার। বাকি শপিং বড়রা দেখবে। মঈনের তরফ থেকে তার বউয়ের শপিং পরি করবে বলে ঠিক হয়েছে। শাড়ির শোরুম থেকে বেরিয়ে ইনশিরাহ শামিনের কার্ডটা বের করে মঈনের দিকে এগিয়ে দিয়ে বলে, মামা আপনাকে দিতে বলেছে আপনার শেরওয়ানি। মঈন এক পলক ইনশিরাহর দিকে তাকায়, এক পলক তাকায় ইনশিরাহর হাতের দিকে, অতঃপর নম্র স্বরে বলে, তুমি পছন্দ করে দেবেন ইনশিরা? ক্যাব থেকে নেমে দাঁড়ালো ইনশিরাহ। ঘুরে দাঁড়িয়ে মঈনকে বলল, আপনি ভেতরে আসবেন? শ্বশুর বাড়িতে বিয়ের আগে এত ঘন ঘন যেতে নেই। সরল জবাব মঈনের। তারপর ইনশিরাহকে বলে, ভেতরে যাও। ইনশিরাহ কথা না বাড়িয়ে গেটের ভিতরে পা রাখে। ভেতরে না যাওয়া অবধি মঈন ক্যাবে অপেক্ষা করছিল। অন্দর মহলে পা রাখার সাথে সাথে কয়েক জোড়া কৌতূহলী দৃষ্টি ইনশিরাহকে ঘুরে ঘুরে দেখছিল। সবার প্রথমে ছিল আলো। মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, হয়েছে কেনাকাটা? জবাব না দিয়ে হাতের শপিং ব্যাগটা মাম্মার হাতে দিয়ে দেয় ইনশিরাহ। আলোর সাথে সাথে বলে, মঈনের শেরওয়ানি তুমি পছন্দ করে দিয়েছো তো? এখন একটু বিরক্ত লাগছে ইনশিরাহর। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জি। সত্যি করে বলবে, ওখানে তোমাদের পাঠানো হয়েছে দুজন দুজনের পছন্দের পোশাক কিনতে। ইনশিরাহ মায়ের দিকে তাকিয়ে বলে, মিথ্যা বলবো কেন? বলতেই পারো। আরও একটি দীর্ঘশ্বাস ফেলল ইনশিরাহ। পরপর পার্স থেকে ফোনটা বের করে মঈনকে কল দেয় সে। বাড়ির সবাই অবাক। মঈন কলটা রিসিভ করলে ইনশিরাহ লাউড স্পিকার অন করে মঈনকে জিজ্ঞেস করে, মঈন আপনার শেরওয়ানি কে পছন্দ করে দিয়েছে? মঈন পথে ছিল। অবাক হয়ে উত্তর দেয়, তুমি কেন? এমনি। ফোন কেটে দিয়ে ইনশিরাহ আলোকে বলে, শুনেছ, পেয়েছো শান্তি? আলো চুপচাপ দাঁড়িয়ে। ইনশিরাহ বেনারসির প্যাকেটটা ফেলে রেখে ধূপধাপ আওয়াজ তুলে সিঁড়ি ভেঙে উপরে ওঠে। পরি আলোর দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, বড্ড বাড়াবাড়ি করো তুমি মেয়েটার সাথে। আলো কিছু বলে না। হঠাৎ করে তার ফোনটা বেজে উঠলে সে দেখে মঈন কল দিচ্ছে। আলো কলটা রিসিভ করে মঈন বলে, ইজ এভরিথিং ফাইন আন্টি? আপনি ইনশিরাকে কিছু বলেছেন? আলো হাসে হবু জামাইয়ের কাণ্ড দেখে। অফিসার ঠিক আন্দাজ করে নিয়েছে। ওই প্রসঙ্গে না গিয়ে আলো বলতে লাগলো, মঈন, চিন্তা হয় মেয়েদের ব্যাপারে বলা হয়ে থাকে মেয়েরা নাকি পানি, তাকে যেমন পাত্রে রাখা হয় সে তেমন আকার ধারণ করে। কিন্তু মঈন, আমার মেয়েটি অমন নয়। ও নিজের জীবনের কিছু ছক নিজের নির্ধারণ করে নিয়েছে। ও আপোষে বিশ্বাস নয়। মা হিসেবে একটু চিন্তা হয়।
তাই এমন করি। আমার মেয়ে পানি নয় মন। ওপাশে মঈন কিছুক্ষণ চুপ থেকে বলল, আন্টি আপনার মেয়েও পানি। আলো অবাক হলো। মঈন বলতে লাগলো, আপনার মেয়েও পানি, তবে একটু একটু বরফ খন্ড আন্টি, যে ধীরে ধীরে গলবে। আলো চুপ করে শুনল মঈনের কথা। ঠোঁটে ফুটে উঠল হাসি। মঈন কলটা কেটে দিলে এগিয়ে গিয়ে আলো শপিং ব্যাগটা হাতে তুলে নেয় বেনারসি দেখবে বলে। তার হবু জামাইয়ের পছন্দ কেমন সেটাই দেখবে। বেনারসিটা হাতে নিয়ে আলো কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। বেনারসির রং টকটকে কমলা, কমলা স্বামীনের অপ্রিয় রং। তবে কমলার শাড়িতে আলো তার খুব প্রিয়, বরাবরের প্রিয়। কমলার শাড়িতে তার মেয়েও কি তার মেয়ে জামাইয়ের কাছে খুব প্রিয় হবে? সেদিন রাতে ইনশিরাহ মাথা ব্যথার কারণে ঘুমোতে পারল না। শেষ রাতের দিকে ঘুমিয়েও কাজ হয়নি, মাথা ব্যথা কমছেই না। ভোরের আলো যখন প্রস্ফুটিত হলো তখন মির্জা বাড়িতে হইচইয়ের শব্দে বিছানা ছাড়ল সে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার। কৌতূহলী হয়ে সে ঘর থেকে বেরিয়েই মুখোমুখি হলো স্বামীনের। স্বামীর মেয়ের দিকে এক পলক তাকিয়ে থেকে নিচে নামলো। ইনশিরাহ নামলো। বাবা মেয়েতে শীতল অভিমানের পাহাড়। ইনশিরাহ পাপার সাথে নিজের সম্পর্কের অধপতন চেয়ে চেয়ে দেখে প্রতিদিন। ইনশিরাহর ইচ্ছে করে পাপার স্মৃতি থেকে সেদিনের ওই মুহূর্তগুলো ভ্যানিশ করে দিতে, কিন্তু এমনটা হবে না কখনো। নিচতলায় গিয়ে ইনশিরাহ ভীষণ রকমের অবাক হয়। লিভিং রুমে তার দুই মামিকে দেখে বিস্ময়ে বাক হারা সে। আজানের স্ত্রী মারিয়া ছুটে এসে ইনশিরাহকে জড়িয়ে ধরে। ইনশিরাহ অস্ফুট স্বরে বলে, তোমাদের না কাল আসার কথা? 38-এর সুন্দরী রমণী মারিয়া হেসে বললেন, সারপ্রাইজ। ইনশিরাহ তার মারিয়া মামি সোফিয়া মামি দুজনকেই পছন্দ করে ভীষণ। সোফিয়া কানাডিয়ান, তবে 14 বছরের সংসারে বাঙালির সাথে থেকে থেকে নিজেকে খুব সুন্দর মানিয়ে নিয়েছে। আলো ব্যস্ত তার ভাইপো আর ভাইজিকে নিয়ে। ভাইপো দুইটো জড়িয়ে ধরে এগালে ওপালে চুমু খাচ্ছে সেই কখন থেকে। বাঙালি ফুপুরা ভাইজি ভাইপোগুলোর মাঝে সবসময় নিজের বাবা মায়ের প্রতিচ্ছবি খোঁজে। আলো ব্যতিক্রম না। সবকিছু রেখে সে ভাইজি ভাইপো দুটোকে নিয়ে বসেছে। আদর দিতে দিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আতায়ুর আলম আর রেহেনার নাতি নাতনিদের। এদিকে ইনায়ার রিসেপশনের কেনাকাটা 80% হয়ে গিয়েছে। বাড়ির বউয়েরা নিজেরা গিয়েই কেনাকাটা করেছে। ওদিকে প্রেরণা একা হাতে সবটা সামলাচ্ছে তাদের পক্ষের। অনুষ্ঠান দুই পক্ষ থেকে ধুমধাম করে হবে। আগামী 20 তারিখে অনুষ্ঠান, আজ 10 তারিখ, এখনো মেলা দেরি। তবে বিয়ে বিয়ে আমেজ চারিদিকে। ইনায়া আর প্রীতম দুজন এমন সুখ সুখ দূরত্বটুকুও সইতে নারাজ। খুবই কষ্টে আছে দুজনে। এদের মুখ দেখলে এটাই মনে হয়। আজ সকালে বাড়িতে প্রেরণা এসেছিল। আজকাল একটা বিয়েই তার 4-5 ধাপে সম্পন্ন হয়, তাই সেটার ক্যাজুয়াল নিয়ে আলোচনা করতে চাই প্রেরণা। ভীষণ রোগা লাগছিল প্রেরণাকে। মুখ শুকিয়ে আরও কম বয়সী লাগছিল। গলার বিউটি বোন স্পষ্ট, আগে একটু ভরাট ছিল। আলো প্রেরণাকে দেখে হাসে আর বলে, একা হাতে ভালোই পড়ছো। আমরা 3 বউ আর আমার 2 ভাইয়ের বউ, মানে 5 জন মিলে শপিং করলাম, তবুও পারলাম না সব করতে। এই যুগের ট্রেন্ডিং ম্যারেজ সেরিমনিটা কত ঝক্কি। তোমার এলএম আছে মা, তা তোমার বিজনেস কেমন চলছে? প্রেরণা গুছিয়ে বসে বিজনেসের আলাপ পারে। আলো মুগ্ধ হয়ে শোনে, দেখে। একসময় সেও তো কত দৌড়ঝাঁপ করছে। দীপ্তির জন্মের পরে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছিল নিজেকে। এই মেয়েটিকে আলোর দারুণ পছন্দ। একজন নারীর চরিত্রে যেটুকু নীতি থাকার প্রয়োজন এ যুগে প্রেরণা তা ধরে রাখতে পেরেছে। এ যুগে প্রেরণাদের মতো সাদামাটা নারীরাই আধুনিকতার সঠিক উদাহরণ। ইহানের জন্য এমন একটা মেয়ে পেলে দারুণ হতো। এবারের বউ হিসেবে এমন মেয়েই দরকার, কিন্তু খুঁজে পায় না আলো। 2-1টা পেলেও তার বয়স দেখা যায় কম। ইহান তখন রাজি হয় না। প্রেরণা আলাপ সেরে কুটুমবাড়ি থেকে বিদায় নেয়। আলো ভাইয়ের বউ আর ভাইপো ভাইজিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইনশিরাহ ঘরে উকি ঝুঁকি মারে না তেমন একটা এখন আর। মেয়েরা মনে পরিবর্তন আসছে ভেবেই একটু স্বস্তি পায় আলো। সব থেকে বড় স্বস্তি মঈন তার গুণধর মেয়ের সত্যিটা জেনেই এগিয়েছে। মঈন বুঝদার ছেলে।
আশা করা যায় সব কিছু সুন্দরভাবে সামলে নেবে। সারাদিন হই হুল্লোড় লেগে থাকে বাড়িতে। আজানের ছেলে মইস এবং মুগ্ধ ভীষণ দুষ্টু চঞ্চল, তবে 5 মিনিট পর পর দুটোর মাঝে বিশাল যুদ্ধ লাগে। এদিকে আয়াতের মেয়ে আরিশা খুবই শান্ত। বাড়ির সবাই ওদের 3 জনকে খুব উপভোগ করে। অনেক দিন পরে বাড়িটা হেসে খেলে উঠছে। ইনায়া নিয়ে ভাবনা ভাবতে ইনায়া ভীষণ ব্যস্ত নিজের রিসেপশনের মেকওভার নিয়ে ভাবনা ভাবতে। এটা আসলেই খুবই চিন্তার বিষয় একটা মেয়ের কাছে। বিকেলে ইনায়া ঘর থেকে বেরোয়। বাড়ির সবাই ছাদে ব্যস্ত আড্ডায়। মহিলা 5 জন একসাথে হয়েছে, আর আলোচনা সভা হবে না তা কি করে হয়? ইনশিরাহ ঘরের কাছে এসে থামে ইনায়া। গতকাল রাতে শেষ একবার কথা হয়েছিল আপুর সাথে, তারপর আপুকে দেখেনি সে। আজ সকাল থেকে দেখেনি। আপু কারোর সাথে মেশে না, তাই বিরক্ত করা হয় না আপুকে। একবার উকি দিলে ইনায়া ডাকলো, আপু। ভেতরে কেউ নেই। ইনায়া কোথাও খুঁজে ইনশিরাহকে পেল না। ইনশিরাহর ফোন নেই। ট্রাভেল ব্যাগটা বিছানার ওপর এলোমেলো করে রাখা। ইনায়া নিচে নামলো। বাড়ি ফাঁকা। এখনো পেল না ইনশিরাহকে। পুল সাইডে গিয়েও পেল না। ভীষণ চিন্তিত ইনায়া ফোন বের করে ইনশিরাহকে কল লাগায়। ফোনটা আনরিচেবল বলছে। একটা ফাঁকা ঢোক গিলে আবারও তন্ন তন্ন করে ইনায়া খুঁজে দেখে সব ঘর। একটা অজানা আতঙ্ক ভর করেছে তার মনে। কাউকে কিছু না বলে ইনায়া ছুটে গেল বড় মায়ের কাছে। ধূপধাপ শব্দে সিঁড়ি ভেঙে ছাদে উঠে বড় মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, আপুকে কোথাও পাচ্ছি না বড় মা। আলো প্রথমে শুনতে পায়নি ইনায়ার চিৎকার। যখন শুনতে পেল তখনও ঠিক বুঝতে পারেনি ইনুর কথাটা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আলো। তার দুপাশে বসে থাকা ঋতু, পরি, মাফিয়া এবং সোফিয়া তরাক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। আলো তবুও চেয়ারে ঠেসে বসে আছে। ইনুর ফর্সা মুখটা লালাফো হয়েছে দৌড়তে দৌড়তে। আলো অস্ফুটে শুধায়, কি হয়েছে? ইনুর গলা কাঁপছে। ঢোক গিলে বলে, আপু নেই বড় মা। ইনশিরাহ নেই। ইনশিরাহ সত্যিই কোথাও নেই। ইনশিরাহর নাম্বারটা বন্ধ। গেটের সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখা গেল গতকাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে অফ হয়ে আছে। আলো ঠক ঠক করে কাঁপছে। পরি নিজেও শারীরিকভাবে অতটা স্টেবল না এখনো। এক প্রকার জোর করেই চেম্বারে বসা হয়। ছুটে এসে আলোকে ধরল। পরীকে সরিয়ে মারিয়া আর সোফিয়া আলোকে ধরল। ইনু হত বিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। ঋতু ধমকে বলে, শিগগিরই ওর বান্ধবীদের ফোন লাগা। ইনু কাপা কাপা হাতে এক এক করে আপুর বান্ধবীদের, আপুর পরিচিত ক্লাসমেট, পরিচিত স্বজন, জামিল, তৌফ, রাহাত সবাইকে ফোন করে সুকৌশলে জানতে চাইল ইনশিরাহুর কথা। কোথাও না কোথাও তো যেতে পারে, কিন্তু সবার থেকেই না বোধক উত্তর এলো। ইনায়া করুণ দৃষ্টি দিল বড় মায়ের দিকে। আজ থেকে 1.5 মাস আগে যে ব্যথা সে মামা বাবাকে দিয়েছে, আপুও তবে একই পথে হাঁটলো অবশেষে। আর মঈন ভাইয়া, সে তো কোনো দোষ করেনি, তবে তাকে মাঝখানে কেন ঢোকালো আপু? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। অত কিছু ভাববার সময় কই। সে ছুটে গেল বড় মায়ের কাছে। আলো দাঁড়িয়ে থাকতে পারছে না আর। দুলতে দুলতে বসে পড়ল। ক্ষীণ স্বরে বিড়ালো, এসব কিছু যেন না হয়। ওই মানুষটা সইতে পারবে না। এসব কিছু যেন না হয়। আমার ওই মানুষটাকে কিভাবে সামলাবো তবে? ইনায়া আর কাল বিলম্ব না করে ইহানকে কল দেয়। ইহান একটা সালিশে ছিল। মাঝখান থেকে উঠে বোনের কলটা রিসিভ করতেই এপাশ থেকে ইনায়া কেঁদে ফেলে বলে, আপু কোথাও চলে গিয়েছে দাদান। ইসমাম খবরটা পেয়ে ছুটে এসেছে। তখন সন্ধ্যা পেরিয়েছে। আলোকে সামলাতে পারছিল না কেউ। কাঁদতে কাঁদতে মূর্ছা যাওয়ার মতো অবস্থা হয়েছে। বুক চাপড়ে আহাজারি করছে শুধু। বলে যাচ্ছে, ওই মানুষটাকে আমি কিভাবে সামলাবো? ঋতু চাইল শামিন আর ইলহামকে ফোন দিতে। ইসমাম বাধা দিল, না এখনই নয়, আগে আমরা দেখি, আর কিছুক্ষণ দেখি। আর কিছুক্ষণ দেখেও কোনো লাভ হলো না। পেল না ওরা ইনশিরাহর নাগাল। সন্ধ্যা পেরিয়ে সময় রাত নামিয়েছে।
সন্ধ্যা পেরিয়ে সময় রাত নামিয়ে আনছে। অন্ধকার ভয়ঙ্কর হচ্ছে, ভয়ঙ্করভাবে বাড়ছে আলোর দুঃখ, অসহায়ত্ব, গ্লানি। ইহানের যখন খুব অস্থির লাগে সে গাড়ির গতির কথা মাথায় রাখে না, দেদারসে গতি বাড়িয়ে ছোটায়। তবে আজ তার মধ্যে তাড়াহুড়ো নেই, কেমন নির্জীব হয়ে বসে আছে ড্রাইভিং সিটে। ফোনটা পেয়ে ইহান প্রথমে ইনুকে খুব বকাঝকা করেছে। যখন ওপাশ থেকে আলোর আহাজারি শুনল তখন সে বুঝল খুব বড় একটা অঘটন ঘটে গিয়েছে। ইহান বাড়িতে ফিরল না। ইনুকে শান্ত স্বরে বলেছিল, আমি ফোন না করা পর্যন্ত বাইরের কোনো লোকের কাছে চুঁচা সাউন্ড করবি না। সেই থেকে পাগলের মতো খুঁজে চলেছে ইহান বোনকে। প্রত্যেকটা বান্ধবীর বাড়িতে খোঁজ নিয়েছে নানা বাহানায়, গিয়েছে ইনশিরাহুর পছন্দের জায়গাগুলোতে। শুরুতে যতটা তাণ্ডব করেছে ইহান, এখন চার পরনায় শান্ত সে। অনুভূতি ভোতা হয়েছে, বোনের উপর রাগ করবে নাকি মায়া করবে বুঝতেই পারছে না ইহান। ইনুর ঘটনা খুব সুন্দরভাবে সামলে নেওয়া গিয়েছে, কিন্তু ওরা তো ভুইয়া। আরও কিছুক্ষণ নিউ মার্কেট এরিয়ার মসজিদের সামনে গাড়ি থামিয়ে বসেছিল ইহান। উদ্ভ্রান্তের ন্যায় আশেপাশে তাকাচ্ছে, তার মস্তিষ্কও কাজ করছে না। চলতি পথে লোকের ভিড়ে উদ্ভ্রান্ত দুটো চোখের দৃষ্টি এমনভাবে নিক্ষেপ করছে যেন ইনশিরাহুকে এখনই পেয়ে যাবে। ইলহামের সাথে কারখানার একটা শিপমেন্টের ব্যাপারে আলোচনা করতে করতে বাড়ির আঙিনায় গাড়িটা প্রবেশ করালো শামিন। আজ সেজন্যেই একটু যা দেরি। বাড়ির এরিয়ায় সোডিয়াম লাইটগুলো জ্বলা হয়নি দেখে বিরক্ত হলো শামিন ইলহাম। গৃহকর্তীদের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে দু এক লাইন বলল দুই ভাই। তারপর খোশ মেজাজে যখন অন্তর্মহলে পা রাখলো তখন শুধু হতবিহ্বল দৃষ্টি দিয়ে দেখেই যাচ্ছিল সবাইকে। আলো মুখে শাড়ির আঁচল চেপে স্বামীর দিকে তাকিয়ে আছে। দু চোখ বেয়ে দরদর করে পানি ঝরছে, ঠক ঠক করে কাঁপছে সে। এখন কি হবে, কি করবে দিশা খুঁজে পেতেই ব্যর্থ হয়। ইহান কোথায়, ফোন ধরছে না কেন? পরি আর ঋতু এক কোণে গিয়ে ছটফট করছে। স্বামীর হতভম্ব হয়ে এগিয়ে যায় স্ত্রীর কাছে, ভারী আওয়াজে বলল, কি হয়েছে, শরীর খারাপ? আলো যেন আছড়ে পড়ল স্বামীনের গায়ে মুহূর্তেই। কেঁদে কেটে অস্থির হওয়া একজন মা খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে তার স্ত্রী সত্তায় ফিরে স্বামীকে অনুরোধ করল, প্লিজ আপনি সুস্থ থাকেন প্লিজ। স্বামীন কিছু বুঝতে পারছে না। ইলহাম সবাইকে ধমকে বলল, আরে কেউ বলবে হয়েছেটা কি? ইহান ভুইয়া ম্যানশনের গেটের কাছে এসে গাড়ির গতি স্লথ করে। নিউ মার্কেট থেকে এখানে প্রায় 2 কিলোমিটার দূরত্ব। এই 2 কিলোমিটার দূরত্ব ইহান চোখের পলকে শেষ করেছে যেন। যখন এখানে আসার সিদ্ধান্তটা সে নিয়েছে তারপর এখান থেকে না কোনো কিছু ভেবেছে না মাথায় এনেছে। মাথায় শুধু শুধু বোনের জন্য দুশ্চিন্তা ছিল, ছিল প্রাণের পরিবারের প্রতি উদ্বেগ। গাড়ি থেকে নেমে ইহান লম্বা কদমে গেটের কাছে গিয়ে শান্তস্বরে সিকিউরিটিকে বলল, দরজা খুলুন। ইহানের বলার ধরনেই সিকিউরিটি ঘাবড়েছে। সে ইন্টারকমে কল করে বলে, স্যার ইহান তাজওয়ান এসেছে। সাগর ভুইয়া বাড়িতে ছিলেন। ইহানের নাম শুনেও অবাক হলেও কত বড় কলিজা আজ বাড়িতে এসেছে। সাগর সিকিউরিটিকে বলল, একা থাকলে আসতে দাও। মুখোমুখি দাঁড়িয়ে শুরুতেই ইহান আর স্বভাবের শান্ত ভাব বজায় রেখে বলল, আপনার ছেলে কোথায়? আমার ছেলেকে দিয়ে কি কাজ? ইহান এগিয়ে গেল 2 কদম। অমন সৈনিক মার্কা পেটানো দানবীয় শরীরের হম্বিতম্বি কিছুটা হলেও ভরকায় সাগর ভুইয়াকে। সে 2 কদম পিছিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বলে, বাড়িতে ঢুকে মাফিয়াগিরি, আমি পুলিশ ডাকবো, তোমার নেতাগিরি পার করে দেব। তোর ছেলে কই? খ্যাপাটে হয়ে বলে ইহান। শাইম দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে উঁচু গলায় বলে, স্টপ, পাপার সাথে উল্টা পাল্টা নয়তো আমি অভদ্রতা ভুলে যাব। ইহান সাগরের থেকে ঘুরে শাইমের দিকে তেড়ে এলো হাতা গুটিয়ে। জাস্ট গো টু হেল উইথ ইওর ভদ্রতা। আমার বোন কই স্কাউন্ড্রেল? গর্জে উঠল ইহান, ভীষণ ক্রোধান্বিত। আগ্নেয়গিরির লাভা ঝরছে দৃষ্টি থেকে। শাইম ভীষণ অবাক হয়ে ইহানের দিকে তাকিয়ে বলে, ইনশিরা, হোয়াট হ্যাপেন টু হার? নাটক বন্ধ। আমার বোনকে ম্যানিপুলেট করেছিস তুই না?
এই শোন, শিগগির বল আমার বোন কই। বল বল, 3 সেকেন্ডের মধ্যে বলবি। শামিন একটা সোফাতে বসে আছে। আলো কাপা হাতে শামিনের গলা টাইয়ের বাঁধন থেকে আলগা করে, কোটের বোতাম খুলতে খুলতে কাঁদে। প্লিজ আপনি শক্ত থাকেন, দোহাই আপনার। ইলহাম চেনা পরিচিত জায়গাগুলোতে আবারও কল দেয় এক এক করে। সুকৌশলে জানতে চায় ইনশিরাহর কথা। ইসমাম তাকে বাধা দিয়ে বলে, আরে দিও না কাউকে ফোন মেজে ভাইয়া, লোকজন সন্দেহ করবে। আলো ডুকরে কেঁদে ওঠে। আর লুকিয়ে কি হবে ইসমাম, সকাল হবে, লোকজন জেনে যাবে শামীম ইয়াসার মির্জার মেয়ে ভেগে গিয়েছে, বিয়ে ভেঙে বাপের মুখে চুনকালি মেখে ভেগে গিয়েছে। হাতের শপিং ব্যাগগুলো খুব সাবধানে সামলে ক্যাব থেকে নেমে দাঁড়ায় মুইন। হাত ঘড়িতে সে সময় দেখে, রাত 9টা। তার হাতে যে শপিং ব্যাগগুলো, এগুলো তার শ্বশুরবাড়ির লোকের জন্য প্রি ওয়েডিং গিফটস। ডিউটি শেষ করে গতকাল সব কিনে ফেলেছিল, তবে দেওয়া হয়নি। আজ ডিউটি শেষ করে দেরি না করেই গিফটগুলো দিতে এলো সবাইকে। তার তরফ থেকে কেউ নেই এসব করার। মঈন চেষ্টা করে নিজেই সবটা গুছিয়ে নিতে। বন্ধু এবং বন্ধু পত্নীদের থেকে জেনে নিয়েছে একজন গ্রুমের দায়িত্ব, কর্তব্য, সামাজিকতা, টুকিটাকি অনেক কিছু। নিজের সময় এবং সাধ্যের সমন্বয় রেখে করে যাচ্ছে সেই সব। গেট পেরিয়ে বিশালাকার আঙিনা পেরিয়ে সদর দরজা পর্যন্ত এসে মঈন থামল। সদর দরজা খোলা, সে তবুও কলিং বেল টিপল। ছুটে এলো ইনায়া, বাকিরা সবাই দাঁড়িয়ে গিয়েছে। সবার চোখে মুখে উৎকণ্ঠা। ইনায়ার মাথায় যেন বজ্রপাত পড়ল এই মুহূর্তে মঈনকে দেখে। মঈন হেসে বলল, হাই ইনু। মঈনের কণ্ঠস্বর শুনে সবাই কথা হারিয়ে ফেলল। মঈন ইনায়াকে বলল, ভেতর আসতে দেবে না? রোবটের মতো সরে দাঁড়ায় ইনায়া। বাকিরা তাকিয়ে আছে স্থির হয়ে। মঈন ভিতরে ঢুকলো। পায়ের গতি কমে আসলো মানুষগুলোকে দেখে। আলোর চোখে পানি। শামিন বসে আছে অসুস্থের মতন, বাকিরা চেয়ে আছে বিমূঢ় দৃষ্টিতে। মঈন আরো 3 কদম এগোলো, কণ্ঠস্বর গম্ভীর করে বলল, হোয়াট হ্যাপেন্ড? কি অসুস্থ? শামিন বাবা, আপনার কি হয়েছে? শাইম হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে ইহানের দিকে। ইহান বলতে থাকে, আমি যদি টের পাই এসবের পেছনে তোমার হাত আছে, তাহলে। আর আমার ছেলের ভয়ে গিয়েছে তোমার ওই হাফ লিকেজ ফোনকে হাঁকিয়ে নিতে। দেখো নতুন কার সাথে হয়ে গেছে। তোমাদের বাড়ির ছোট মেয়েটা তো 20 বছরই ইছড়ে পাকা, ভেগে টেকে এক শেষ করেছে। শাইম সাগরের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, স্টপ পাপা। তারপর ইহানের দিকে ফিরে বলে, সেদিনের পর থেকে ইসির সাথে। ডোন্ট কল হার ইসি। শাসাই ইহান। শাইম বলতে থাকে, সেদিনের পর থেকেই ইনশিরিয়ার সাথে কোনো যোগাযোগ করিনি। ইউ ক্যান চেক, ইউ ক্যান ফাইল আ কেস, দেন পুলিশ তদন্ত করুক। আমার ওকে ম্যানিপুলেট করার ইচ্ছা নেই। সেটা তো 6 বছর ধরে করেছিস। শাইমের কলার চেপে বলল ইহান। আপনি তুই তুকারি করবেন না, জান থানায়। ইহানের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিতে নিতে বলল শাইম। বাপ ছেলের দিকে তীব্র ক্ষোভ নিয়ে আবারও এক পলক তাকিয়ে ইহান হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ভুইয়া ম্যানশন থেকে। গাড়ি স্টার্ট করে দেদারসে গতি বাড়িয়ে ছুটতে থাকে শান্তিনীরের উদ্দেশ্যে। মঈন তাকিয়ে আছে হতবাক দৃষ্টি মেলে। থানার খিটখিটে অফিসারটির কপালে ঘাম ছুটে উঠল। তার হতবিহ্বল দৃষ্টির দিকে সরাসরি তাকালো না কেউ। মঈন এক পলক সবার দিকে তাকায়, এক পলক হাতের ফোনটার দিকে। মনে পড়ে আজ সারাদিনে অসংখ্য বার্তা সে ইনশিরাহকে পাঠিয়েছে, অথচ সেগুলো পৌঁছয়নি। আলো কাঁদছে। মঈনের দিকে না তাকিয়ে কেঁদে কেঁদে বলছে, আমাদের ক্ষমা করো বাবা, তোমার সময় সম্মান নষ্ট করার ইচ্ছে আমাদের ছিল না, ক্ষমা করো। মঈন শান্ত ভঙ্গিতে এগিয়ে গেল। আন্টি স্টপ, আগে আপনি আর শামিন বাবু ঠিক হন। কথাগুলো বলে একটা ডিভানে হাত মুষ্টিবদ্ধ করে বসে পড়ল মঈন। এলোমেলো দৃষ্টি মেলে তাকায় সে। অস্থিরতা, পা মাথা তাকে কবজা করেছে। সে ফোনটা বের করে, আবার পকেটে ঢুকিয়ে নেয়। ফোনটা বের করে আবার রেখে দেয়।
তার খুব বেশি সময় লাগবে না ইনশিরাহকে ট্রেস করতে। তবে কেউ যদি নিজে থেকে হারায় তাকে খুঁজে পেয়ে কী লাভ? নিজের অনুভূতিকে অপমান করার জন্যে তাকে খুঁজে লাভ নেই, কোনো লাভ নেই। মঈন অসম্মানিত হতে চাই না। রাত 11টা নাগাদ ইহান বাড়িতে ফিরল দলের কিছু ঘনিষ্ঠ ছেলে নিয়ে, শহরে চিরুনি তল্লাশি চালিয়ে। এখন শুধু আইনগতভাবে একটা পদক্ষেপ নিতে হবে। বাড়ির বড়দের থেকে তার অনুভূতি চাই। বাড়িতে যখন ঢুকলো তখন মঈনকে দেখে তার চক্ষু চড়ক গাছ। বাড়ির সবার প্রতি তার ক্ষোভ জন্মালো। ঋতুকে একপাশে টেনে নিয়ে বলল, সবাই বুড়ো হচ্ছে আর আঙ্কেল বুদ্ধি সব চলে যাচ্ছে। ওকে কেন জানাতে গেলে এখনই? সময় তো চলে যাচ্ছে না। ও নিজেই চলে এসেছে রে, আমরা কি করে লুকাই? ভাইয়া আর ভাবি ঠিক নেই, দেখছিস না? শামিন এখনো পর্যন্ত একটা কথাও বলেনি। সে ইহানের দিকে তাকায়। অমন অসুস্থ মানুষটাকে দেখে ইহানের বুক কাঁপে। কণ্ঠে নমনীয়তা নিয়ে বলে, বড় বাবা, ইসিকে পেয়ে যাব আমরা। হয়তো ও ক্যামেরা নিয়ে বেরিয়েছে মন ভালো করতে। এই বুঝ কে নেবে? আলো তখন কন্যার শোকে উন্মাদ প্রায়। বুক চাপড়ে চেঁচিয়ে ইহানকে বলে, আমাদের একটু রহম করলো না তোর বোন ইহান? একটুও না। আর ওই ছেলেটা মাঝখানে ওকে টেনে ওকেও ঠকালো। আমরা না হয় ব্যর্থ বাবা মা, আমাদের থেকে শোধ নিল। ওই ছেলেটা কি করেছে? আন্টি আপনি থামুন, প্লিজ থামুন। উঠে দাঁড়ায় মঈন। বাড়ির প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে আলোর দিকে তাকায়। শান্ত ভঙ্গিতে বলে, ইসের খোঁজ এনে দিলে শান্ত হবেন? আলো কিছু বলল না, স্বামীনও না। মঈন তখন মিনিট খানেক চিন্তা করে সিদ্ধান্তটা নিল। তারপর ফোন বের করে সে। ইহান তাকিয়ে আছে মঈনের হাতের দিকে। বাড়ির প্রত্যেকেই চুপচাপ, শান্ত পরিবেশ। আজানের দস্যি ছেলে দুটোও চুপ। নিস্তব্ধতা কাটিয়ে হঠাৎ একটা ক্ষীণ আওয়াজ তাদের প্রত্যেকের কানে যায়। ওপর থেকে কেউ ডাকছে। কেমন একটা বেড়াল ছানার মতো আওয়াজ। হতে পারে ইনশিরাহর বেড়াল, তবে না, ওটা ইনশিরাহর বেড়াল ছানার ডাক না, ওটা ইনশিরাহ নিজেই। দোতলা থেকে দুলতে দুলতে সিঁড়ি ভাঙছিল মেয়েটা। ভীষণ বিধ্বস্ত লাগছে তাকে। একটা ট্রাউজার আর গায়ে একটা রংচটা ওভারসাইজ টি শার্ট। চুলগুলো খোলা, তবে উস্কো খুস্কো। হাই তুলতে তুলতে ক্ষীণ ঘুম ঘুম কণ্ঠে আবারও ডাকে, মামা। সবাই তাকিয়ে আছে বিমূঢ় হয়ে সিঁড়ির দিকে। অফিসার মঈন ফরাজি আপাদমস্তক তার বধূকে অবলোকন করে বোকা বোকা হেসে ধপ করে বসে পড়ে ডিভানে। নির্বাক সে। ইনশিরাহ আরো নিচে নামতে লাগলো। হাই তুলতে তুলতে বলতে লাগলো, মামা কফি।